গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখনও শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন। এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে, আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো? বাকশালীদের ঔদ্ধত্য আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি, বাকশাল আসলে কি? একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা 16 বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুমখুনের রাষ্ট্র বানাইছিল। 1 বছর হয় নাই হাজার হাজার ছাত্ররে মারলো পাখির মতো গুলি করে। আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই, আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন, এটা স্বাভাবিক। গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে, আওয়ামী মনোভাবাপন্ন মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না। প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে, এটা কি মগের মুল্লুক? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি। হাসিনা এটা করতে দেয়নি, তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতাকর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করিচ্ছে। হ্যাঁ, কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো হইল না কেন? কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না? কেন কচু খেতে ট্রিগার্ড হইল না? কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো? প্রশ্নটা এখানেই। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তারে ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, আর্মির কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে, রাজনৈতিক সভা। এনসিপির হাতে অস্ত্র ছিল না, আমরা সবাই দেখছি। তারা খালি হাতে গেছে, পুলিশ আর্মি নিরাপত্তা দিছে, তাদের পেশাগত কাজ করছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে, কোনো প্রাণ ঝরে নাই, যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল। এটাই বিজয়, হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলাই ছোট ছোট বিজয়। আর গোপালগঞ্জের জনগণ নামে নাই, নাম ছিল বাকশালী গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না, সেটাও তো দেখলেন। এখন বলবেন কই 4 জন তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, কারণ তারা এনসিপির নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে, এমনকি জেলখানা আক্রমণ করেছে। ক্যাজুয়ালিটি হয়েছে তারা ফিরে আসার পরে। আরও অনেককে চিনবার পারলাম এই সুযোগে। যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা, যেমন প্রথম আলো, জাউরা, ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে। এই লোকের পরিচয় তারা জানে না। মতি মাহফুজকে এমনি আমি থাপড়াইতে চাই, জাউরার জীবন ভালো হবে না। এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে, ওরে আমার ওরে। ওবার মানবাধিকারও বুঝে। মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন, জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন। ওই সারাক্ষণ করে ধান্দাবাজি, জানেন? কই থেকে কি টাকা কামানো যায় তার ধান্দা করে। টাকা কামানো খারাপ কিছু না, কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে। একটা এক্সাম্পল দিই, ওই যে মুস্তাক মারা গেল না, রিমান্ডে নিছিল, তার সাথে কিশোরকে ধরেছিল। কেন ধরেছিল জানেন? নাফিস শরাফতের একটা কার্টুন আঁকিছিল কিশোর,
এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই এম বাংলাদেশিতে। সামি ওইটার অ্যাডমিন, সে নিজেই কইছে যে দেখেন সেই পেজ সেই চালাইতো। সেই নাফিস শরাফত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিটায়। মুস্তাককে এতই পিটাইছিল যে সে প্যান্টে হাগে দিছিল। তারপর তো মুস্তাক মরে গেল। সেই নাফিস শরাফতের একটা কাজের জন্য এই সামি তদবির করছে মন্ত্রণালয়ে, কাজ দেয় না এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিছে, তার নামে রিপোর্ট করাইছে। যে আমার কমরেডকে মাইরা ফেলাইলো তার জন্য তদবির। সি 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 রে সামি সি। আমি এটা শুনে বাকরুদ্ধ। একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায়? মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে। আমি যে ওরে অপছন্দ করি এমনি এমনি না, ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই। ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা আজিজের মারছেন না, সেটা আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু আপনার একটা বস্ত বড় ক্ষতি হয়েছে। আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে, অনুতাপ আসবে। আজ না হোক কাল আসবে, কাল না হোক পরশু আসবে, নয়তো মরার আগে আসবে। আপনার মনে হবে একজন মানুষ আপনারে বিশ্বাস করেছিল, সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই, কিন্তু বিশ্বাস করছিল আপনাকে। সেই বিশ্বাস, ট্রাস্ট আপনি ভাঙছেন। ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না। আর এই কচুকেতিরকে দেখে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না। তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না, সেটাও টের পাইতে শুরু করবে এখনই ও টের পাবে। বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না। আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করেই যাব। মানুষ জানবে একজন অতিশয় ভালো মানুষ আছে দুনিয়ায়, সে ভালো কাজ করে, সে ভালো ছেলে। সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পড়তে বসে আর দেখে কোটি কোটি ধান্দা করা যায়, কোটি কোটি চান্দা আদায় করা যায়। কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি। যাই হোক, অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াইছিল, এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল? আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি। আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি, কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে। আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে, যেটা তার ডোমেনের মধ্যে না। সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে। সার্বভৌম ক্ষমতা জনগণের, সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া। ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল। এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে এটার বিরোধিতা করছি, ভবিষ্যতেও করব যদি আবারও চেষ্টা করে। আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে, আমাকে সেবা দেওয়া তার কর্তব্য। আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই, বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা। আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই, এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই। আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইনরা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালায় আসলো, এটা কোনো হ্যাডম হইল? হ্যাডম নিয়ে হাঙ্কের সাথে ফাইট করতে আসে এনসিপি, বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ, সাউন্ড গ্রেডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালায় গেছে। মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। মাঠ ফাঁকা, নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি। অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না, এটা সবার মনে রেখে ট্রল করা উচিত। এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল। এই ছেলেগুলো তখন রুখে দাঁড়াইলে আজও হাসিনা মসনদে থাকতো, খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন, আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন, কেউ কেউ মারাও যাইতেন ক্রস ফায়ারে। আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছে লাগতে? আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে, তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে। আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন। এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজাজ হারায় ফেলে, কেন বক্তৃতা দিতে যে ধমকা ধমকি করেন, থাপ্পড় টাপ্পড় মারেন। তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন। ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখাইছে। হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে, বক্তৃতা করছে, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে। এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ। এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায়। কেন গোপালগঞ্জে যাওয়াটা জরুরি, দখল নেওয়াটা জরুরি? আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি। 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এটা আমাদের বিজয় দিবস। আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে। তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে, যায়নি। বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে, এটাই নর্মাল। ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত, এখনকার বাংলাদেশে পলিটিক্স করে, কিন্তু তারে বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই কইরেই। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও
বেশ কিছুদিন কোন কোন এলাকা পাকিস্তানপন্থীদের আওতায় ছিল। ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে। যেমন ধরেন মিরপুর 1972 সালের 30শে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তানপন্থীদের। ওইটা মুক্ত করতে গিয়ে জহির রায়হান মারা যান। নারিন্দা, নারায়ণগঞ্জ, শিয়া মসজিদ, মোহাম্মদপুর, খুলনা, পুরান ঢাকা, রূপসা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, চিটাগাং পোর্ট, এইসব জায়গা 16 ডিসেম্বরে মুক্ত হয় নাই, পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে। ঠিক এইভাবে 2024 সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে, আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে, মুজিববাদ পরাজিত হয়েছে। কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না, এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পার্ট ভাবত। দেশের মানুষের বিক্ষোভের তোরে ইন্ডিয়ান আর্মিরে ডাকতেও তাদের আটকায় নাই, পাইকারি খুন করছে, দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে, তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে, সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে। তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল। তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ, বাকশাল, আওয়ামী লীগ বাংলাদেশ আর পলিটিক্স করতে পারবে না, তারা বাংলাদেশি মানে না। কিন্তু 71-এর মিরপুরের মতোই 24-এও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদ পরাজিত হয়নি। সেই জন্য হাসনাত আব্দুল্লাহর গোপালগঞ্জে দাঁড়ায় মুজিববাদ মুর্দাবাদ, এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে। আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো, আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাকেন না, আর মদত দিয়েন না। সারেন্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে। পরাজয় মাইনে নিতে বলেন, মাইনে নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহেরবানি কইরা। আর এটা যদি না করতে চান, গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে, শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর, সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে। আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যদি আপোষে সারেন্ডার না করে তাইলে। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলায় যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য 2টা কাজ করা যায়। এক, গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায়, বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায়, নাম বদলে দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। আর 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে, রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1 নাম্বার, কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়। মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়। কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়। আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়। তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায়, তাহলে আমরা কোনো একটা জায়গাকে, যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এখন সময় আসছে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না, একটা দমন পীড়নের দুর্গ হিসাবে, বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে। টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না। এটা বাংলাদেশ নামের জাতির অংশ। এই জাতির মালিক জনগণ, কোনো পরিবার না। 1972 সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল, জনতার বিজয়, সে তেমনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদের ছত্রবেশী ফ্যাসিবাদের দুর্গ। 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায়। গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না, এটা ভবিষ্যতের জন্য বার্তা। আর কোনো জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না। যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায়, তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে। এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না। মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ, বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ, টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি,
আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।